মাঝরাতে সুধার কাণ্ড দেখে চমকে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই তেজ তো নিজের মতন কাজ করতে থাকে, আর তখনই সুধা বলে, একটা কথা বলতে চাই, বলবো? আর তখন তেজ বলে, হ্যাঁ বলুন, কান তো আমার খোলাই আছে। সুধা বলে, আচ্ছা আজকে আমরা যেই উপহারগুলো পেয়েছি সেই উপহারগুলো দিদি আর জামাইবাবুকে দিয়ে দিলে হয় না? মানে ওনারা যদি কোথা থেকে ঘুরে আসতে পারে তাহলে তো অনেক ভালো। তখনই তেজ বলে, সেটা সম্ভব নয়, ওটা কাউকে দেওয়া যাবে না, ওটা শুধু আমাদের দুজনের জন্য, বুঝতে পেরেছেন? সুধা বলে, যা, আমি ভাবলাম যে দিদিকে দিয়ে দিলে দিদিরা দুজন মিলে ঘুরে আসতে পারবে। তেজ তখন বলে, আপনি যেটা ভাববেন সেটা হবে না, বুঝতে পেরেছেন? আর ঠিক অন্যদিকে দরজাটা খুলে লুকিয়ে লুকিয়ে সমুদ্র আর ডলি সবটা দেখতে থাকে। সমুদ্র তখন বলে, এই দেখ, দাদা ভাইয়ের মধ্যে না কোনো রসকস নেই, সব সময় এইরকম ভাবে কথা বলেই চলেছে। ডলি তখন বলে, আমিও তো বুঝতে পারছি না যে দাদাভাই হঠাৎ করে এরকম ব্যবহার করছেই বা কেন, কি কারণ থাকতে পারে। তেজ তখন মনে মনে ভাবে, সুধা ঠিক আর কি বলবে যে দাঁড়িয়ে রয়েছে। এরপর সুধা বলে, আপনি আমার দিকে তাকিয়ে আছেন? তেজ বলে, আমার বয়েই গেছে আপনার দিকে তাকিয়ে থাকতে। সুধা বলে, ওই রকম ভাবে তাহলে জোর করে আমার কাছে এসেছিলেন কেন? আমার হাত ধরে আবার নাচছিলেন, ব্যাপারটা কি আপনার? তেজ তখন বলে, এই শুনুন, এই তেজ বসু মল্লিকের জন্য না অনেক মেয়েরা অপেক্ষা করে থাকে, আমি ইশারা দিলেই তারা চলে আসতো আমার সাথে ডান্স করবার জন্য, কিন্তু আপনি আমার স্ত্রী, আপনি অন্য কারোর সাথে ডান্স করবেন কেন? আপনাকে অপমান করব, আবার ব্যথা জায়গায় মলম দিয়ে দেব, এই শুধুমাত্র আমি আপনার স্বামী, বুঝতে পেরেছেন? তাই একদম বেশি কথা বলবেন না। মনে মনে সুধা ভাবতে থাকে, সব সময় মিস্টার বসু মল্লিক আমার সাথে এরকম ব্যবহার করে, যেটা আমার একদমই ভালো লাগে না। তেজ বলে, কি ভাবছেন বলুন তো? হ্যাঁ। তেজের কথা শুনে সুধা বলে, কি আর ভাববো, আপনি যে সমস্ত কথাবার্তা বলতে শুরু করেছেন আমার আর একদমই ভালো লাগছে না। তেজ বলে, ভালো লাগবে কেন? আচ্ছা, আপনি বুঝি আপনার ইনকামটা বন্ধ করে দিয়েছেন? মনে মনে সুধা ভাবে, ঠিক ইনকামের কথা জিজ্ঞেস করছে, সন্দেহ হচ্ছে ওনার, কিন্তু ওনাকে কোনোভাবেই জানতে দিলে চলবে না আমি ঠিক কি করি, তাহলে হয়তো আমার ইনকাম করার রাস্তাটা উনি বন্ধ করে দেবে, যেটা আমার একদমই ভালো লাগবে না। এর মধ্যখানে রাতের বেলায় চলে এসেছে ঝিনুক। সমুদ্র দরজা খুলে দেয়, আর এটা দেখে অবাক হয়ে গেছে তরিতা, আর ভাবে, কি ব্যাপার, এত রাতে সুধার বোন ঝিনুক এই বাড়িতে কি করছে? তার মধ্যে আমাদের সমুদ্রও রয়েছে, ব্যাপারটা কি দেখতে হচ্ছে তো। লুকিয়ে লুকিয়ে তরিতা সবটা দেখতে থাকে। আর এর মধ্যেই তেজ তখন ভাবে দরজায় তালা লাগিয়ে দেবে, কিন্তু কোনোভাবেই আর দরজায় তালা লাগাতে পারে না তেজ, কারণ সুধা বলে, দিন দিন লাগিয়ে দিন, আপনার আর কি কাজ, আপনি তো তালা লাগিয়েই শান্তিতে থাকতে পারবেন। তখনই তেজ ভাবে, আজকে আর তালা দেব না, যা হবে হোকে। এর মধ্যেই সুধা বলে, কি ব্যাপার, আপনি আজকে তালা দিলেন না? আপনার ব্যাপার স্যাপার বোঝা কিন্তু খুবই দুষ্কর। তেজ তখন বলে, আমার যেটা মনে হবে আমি সেটাই করব, আমি যদি মনে করি তালা দেব না, আবার মনে না করলে হবে না। দেখুন অনেক রাত হয়েছে, বেশি না বকে ঘুমিয়ে পড়ুন। এরপরেই সুধা আর তেজ নিজেদের মতন করে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই সুধা বিছানা ছেড়ে উঠে যায়, আর তার মধ্যে চলে গেছে নিচে। সেখানে গিয়ে সমস্ত অর্ডারগুলো বানাতে শুরু করে। বিজিত এসে বলে, শোন না সুধা, তোর সাথে একটা দরকার আছে, এই টাকাটা রাখ, তোর বানানো এই মিষ্টিগুলো ভীষণভাবে ফেমাস হয়ে গেছে, সবাই খুব নাম করছে তোর, আর অনুষ্ঠান বাড়িতে যারা যারা দেখছে তারাও অর্ডার দিয়ে দিচ্ছে, তুই এইরকম ভাবে বানিয়ে যা, আমি তোকে টাকা দেবো, অনেক টাকা দেবো, দেখবি তুই অনেক কাজে লাগাতে পারবি সেই টাকা, আমি চাই তুই আরো জীবনে বড় হ, নাম কর, তোর এই ট্যালেন্টটা সবাই দেখতে পাক। সুধা বলে, থ্যাংক ইউ রে বিজিত, তুই ছাড়া এটা তো সম্ভবই হতো না, বল। বিজিত বলে, থ্যাংক ইউ তো আমার তোকে দেওয়ার কথা, তুই যেভাবে আমার কথা শুনে মন দিয়ে কাজ করে চলেছিস সেটা তো আর সবাই পারে না, তার জন্য আমার অনেক আনন্দ লাগছে। সুধা বলে, এই আমি বাকি মিষ্টিগুলো ঝটপট করে বানিয়ে ফেলি। তখন তরিতাও ঘুমায়নি, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে সুধার করা সমস্ত রান্নার ভিডিওগুলো নিজের ফোনে রেখে দিচ্ছে, যাতে প্রমাণ হিসেবে ঠাম্মিকে সেগুলো দেখাতে পারে। সুধা মনে মনে ভাবে, আমি এই কাজটা করছি, যেদিন সবাই জানতে পারবে সেদিন হয়তো আমাকে ভাববে আমি মিথ্যেবাদী, কিন্তু এছাড়া আমি আর কি করতে পারতাম, এটা ছাড়া আমার হাতে যে আর কোনো উপায় ছিলই না, তাই আমাকে এটা করতে হলো। এর মধ্যেই সকাল হয়ে গেছে, সমস্ত মিষ্টিগুলো নিয়ে চলে গেছে। আর এদিকে সকাল হতেই তেজের মা কাকিমা গজাননের কাছে প্রার্থনা করতে থাকে, আর ভাবে, সব যেন ঠিক হয়ে যায় ঠাকুর, আজ এতগুলো বছর হয়ে গেল আমরা আমাদের বাড়িতে যেতে পারি না, আমরা আমাদের দাদাদেরকে রাখি পরাতে পারি না, মায়ের আদেশ তো আমরা অমান্য করতে পারি না, সেজন্য এগুলো করতে হয় আর কি।
তখনই সুধা এসে সবটা শুনতে থাকে। বুঝতে পারে এই বাড়ির মানুষগুলো ঠাম্মির ভয়ে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, কেউ যেন কোনো কথাই বলতে পারে না। মেজমা তখন বলে, জানো তো দিদি, আমার শুধু খারাপ লাগে এইটা ভেবে যে মা আমাদেরকে বাপের বাড়ি একদম যেতেই দেয় না। এটা কি ঠিক হচ্ছে বলো? আজকের দিনে এরকম কি কেউ করে? তখনই তেজের মা বলে, আসলে কি বলতো মেজো, আমরা তো কোনোদিনও কিছু বলতে পারিনি, সেই জন্য আজও বলতে পারি না। কিন্তু সুধা, ও কিন্তু সবটা খুব সুন্দরভাবে মাকে বুঝিয়ে দেয়, যার জন্য মাও আর কিছু বলতে পারে না। যদি ওই কোনো একটা বিচার করতে পারে তাহলে আমাদের খুব ভালো লাগবে। এর মধ্যেই সুধা চলে এসেছে আর বলে, মা, কাকিমা, আমরা সবাই মেয়ে, আমরা বুঝতে পারি যে আমাদের বাপের বাড়িতে যদি আমরা না যাই তাহলে আমাদের মন মেজাজ ভালো থাকে না। কিন্তু ঠাম্মি তো আমাকে যেতেও বারণ করেছে, আর আমি ঠাম্মিকে অসম্মান করতে চাই না, সেই জন্যই আমি এবছর আর ওই বাড়িতে যাব না। কিন্তু রাখি মানেই না আমাদের জীবনে অনেক বড় একটা উৎসব ছিল। সকাল হতেই আমি রাখি বানাতাম আমার দাদার ভাইয়ের জন্য, মিষ্টি বানাতাম, অনেক হই হুল্লোড়, মজা হতো। কিন্তু এবারে পুরোই কেমন যেন যাচ্ছে দিনটা, ভালো লাগছে না কিছু। তবে আমাদের হাতে কিছু করারও থাকে না। মনে মনে তরিতা ভাবে, তুমি নিজেও জানো না সুধা, তোমার ব্যাপারে ঠাম্মি এবারে কি সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ আমি যে ভিডিওটা করেছি সেটা দেখার পর ঠাম্মি তো একেবারে অবাক হয়ে যাবে যে ঠাম্মিকে না জানিয়ে তুমি কি সমস্ত কাজবাজ করছো। মেজমা তখন বলে, দিদি, আমাদের বৌমা কিন্তু ভীষণ লক্ষ্মীমন্তর। সুধা কয়েকদিনে এই বাড়িতে এসে যেভাবে মানুষগুলোকে আপন করে নিয়েছে, যেভাবে সংসার গোছাতে শিখে গেছে, আমার তো খুবই ভালো লাগছে। তখনই চলে এসেছে তেজের বাবা আর বলে, সত্যি কথা, আমাদের বৌমা কিন্তু একেবারে দারুণ, ওর জন্য আমার কত খরচা বেঁচে যাচ্ছে। আর এর মধ্যেই সবাই এসে বলে, এই সুধা, তুমি এই রাখিগুলো কোথা থেকে বানালে গো? জ্যোৎস্না বলে। সুধা তখন বলে, দিদি ভাই, এই রাখিগুলো আমি বানিয়েছি, এগুলো কিনিনি, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি সবার জন্য। আর এটা দেখার পরে সমুদ্র অনেক খুশি হয়ে যায় আর বলে, দাদা ভাই, তুই কিছু বলবি না? আজকে বৌদি ভাই আমাদের সংসারের জন্য এত কিছু করছে, তুই কিচ্ছু বলবি না? তুই এভাবে চুপ করে থাকবি? তেজ তখন ভাবে, একটা কিছু করার দরকার আমার। এর মধ্যেই তেজ সুধার বাড়ির লোককে ফোন করে আর বিচ্ছু দাদাভাইকে আসতে বলে, যাতে সুধা এই বাড়িতে থেকে রাখিটা পড়াতে পারে। এর মধ্যে রাখি বন্ধন উৎসব তো শেষ হয়ে গেছে। রাত হতে আবারও সুধা ঠিক করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে ফেলবে। তরিতা এখনো ঠাম্মিকে কিছু দেখায়নি। আর এর মধ্যেই সুধা সমস্ত জিনিসগুলো বানিয়ে ফেলছে আর অন্যদিকে তেজের ঘুম ভেঙে গেছে। তেজ সুধা সুধা বলে ডাকতে থাকে, কিন্তু চাদরটা তুলে দেখে যে চাদরের নিচে শুধুমাত্র রয়েছে বালিশ, সুধা নেই। আর এটা দেখার পরে তেজ তো পুরোই অবাক হয়ে যায়। তেজ নিচে এসে দেখে সুধা রান্না বান্না করছে, আর অন্যদিকে ঠাম্মি দেখে যে সুধা মিষ্টির পর মিষ্টি বানিয়েই চলেছে। ঠাম্মি বুঝতে পেরে যায় যে এগুলো ঘরের জন্য না, এগুলো বাইরের জন্যই বানাচ্ছে সুধা। আর সুধা যে ব্যবসাটা করে সেটা সম্পর্কেও কিন্তু জেনে যাচ্ছে ঠাম্মি।